তখন ক্লাস 7 কি 8 হবে। খুব ভালো করে মনে আছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কি। এই প্রশ্নের উত্তর জানলে ভূগোল পরীক্ষায় 1 নম্বর বাঁধা। একদম কমন কোয়েশ্চেন। কি সৌভাগ্য, এখন আমরা চলেছি সেই দেশের দিকে। তার আগে তোমরা যারা ইনস্টাগ্রাম ভালোবাসো তাদের জন্য রোম কিন্তু খুব লোভনীয়। রোম নিয়ে কোটসের ছড়াছড়ি, তার মধ্যে এইটা তো ছোট থেকেই শুনছি। When in Rome, be like Roman. Hello everyone, welcome back to our channel Butterfly Hug. আমি রাহুল, আমি সুদীপা. রবিবার দুপুর 3টে, It's time for Butterfly Hug. and it's time to chill. এখন বাজে সকাল 6:50. আমরা একদম ভোর বেরিয়ে গেছি, কারণ আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কী লেভেলের ভিড় ছিল। যখন প্রপার টাইমে যদি আমরা বেরোই ওই 10টা বা ইভেন 9টার দিকেও প্রচুর ভিড় হয়ে যায়। তো ওই জন্য একদম সকাল উঠে আমরা আগে বেরিয়ে গেছি। যেই পয়েন্টগুলো কালকে আমরা ভিড়ের জন্য দেখতে পাইনি বা সেরকমভাবে ফটো তুলতে পারিনি বা কিছু করতে পারিনি, সেইগুলো আজকে যাব। যেমন ট্রেভি ফাউন্টেন, তারপর স্প্যানিশ স্টেপ, তারপর প্যান্থিয়াম, এগুলো সব ঘুরে তারপর আজকে আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে ভ্যাটিকান সিটি। সুন্দর সকালে রোমের সিটি পুরো ফাঁকা। সকাল একটুখানি টেম্পারেচার কম, একটু ঠান্ডা ভাব আছে। এরপরে তো রোদ উঠলেই মানে গরম হয়ে যাবে পুরো। এই স্প্যানিশ স্টেপের পুরো চারপাশে হচ্ছে একদম সব হাইফাই ব্র্যান্ডের দোকানপত্র, মানে একদম এক্সট্রিম টু এক্সট্রিম সব হাই প্রিমিয়াম ব্র্যান্ড। তো যেমন এইখানে হচ্ছে এই ভ্যালেন্টিনো, পুরো একটা বিল্ডিং হচ্ছে এটা ভ্যালেন্টিনোর। এটা বলে হচ্ছে ভ্যালেন্টিনোর হেডকোয়ার্টার এইখানে, এই স্প্যানিশ স্টেপের কাছে। আর ওর ঠিক স্প্যানিশ স্টেপের অপোজিটের যে রাস্তাটা নাম হচ্ছে ভিয়ে দে কন্দোতে, ওইটা হচ্ছে পুরো ওই মানে একদম ওই শপিং স্ট্রিট আর কি। যেমন প্যারিসে আমাদের আছে শসলিজে, সেরকম আর কি এখানে ভিয়ে দে কন্দোতে। এইখানে একটা ডিওরের বিশাল বড় একটা বিল্ডিং, পুরো সব ব্যালেন্সিয়াগা, ডিওর, ভ্যালেন্টিনো সব, এগুলো সব একদম হাইফাই ব্র্যান্ডের দোকান। সবই বন্ধ এখন, যদিও আমরা ঢুকতাম না। সকালবেলা 7টার সময়ও ট্রেভি ফাউন্টেনে এত লোক, আমরা ভাবলাম যে অ্যাটলিস্ট ফাঁকা পাবো, বাট ট্রেভি ফাউন্টেনে মানে অলওয়েজ ভিড় থাকে। তো আমি অ্যাটলিস্ট আপাতত আর সেকেন্ড চান্স নিচ্ছি না, আর একটা উইশ করতে যাচ্ছি। কয়েকটা জায়গা ঘুরে সকাল একটু এখন সময় হচ্ছে আমাদের পেট পুজো করার। এখানে ক্যাফেতে খাবো। এখানে আমরা বেশি মানে খাচ্ছি হচ্ছে পিৎজা, পাস্তা, এসবই। পুরো লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সবেতে ইটালিয়ান খাবারই খাচ্ছি। এখানে তোমার ওই মানে ভাত, মাছ, ডাল এসবের আশা না করাই ভালো, কারণ সেরকম কোনো অপশান দেখছি না। And for you, sir. Thank you very much. আমরা প্যান্থিয়ামটাই ভাবলাম যে হচ্ছে ব্রেকফাস্ট করে আর একটা অন্য জায়গা ঘুরে এসে তারপরে ঢুকবো, কিন্তু আমরা ব্রেকফাস্ট করতেই দেখলাম এতখানি লম্বা লাইন পড়ে গেছে। এটা 9টার সময় খোলে প্যান্থিয়ান, ফ্রি এন্ট্রি। আর প্যান্থিয়ান হচ্ছে মানে রোমের সব থেকে পুরনো একটা আর্কিটেকচার, প্রায় অলমোস্ট 1900 বছর আগের আর কি, 126 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে। আর এইটার প্যান্থিয়ান মানে হচ্ছে অল অফ গডস। আর এই থামগুলো বলে যে হচ্ছে এখনও একদম ইনট্যাক্ট আছে যখন থেকে তৈরি হয়েছে। তো ভেতরে আপাতত ঢুকছি এই এত লম্বা লাইনের মধ্যে দিয়ে। প্যান্থিয়ানে ঢোকার এখন এন্ট্রি টিকিট হয়ে গেছে 5 ইউরোস পার হেড।
আমরা এখন বসে আছি প্যান্থিয়ানের মধ্যে, যেটা প্রায় 1900 বছর আগে তৈরি। মানে ভেবেই একটা কেমন একটা শিহরণ হচ্ছে যে মানে এত বছর পুরনো একটা ডোম, একটা একটা আর্কিটেকচার, তার মধ্যে আমরা বসে আছি এখন। আর বলা হয় যে এই প্যান্থিয়ানের ডোম হচ্ছে মানে সব থেকে বড় ডোম, মানে এর চেয়ে বড় ডোম আর কোথাও নেই। তো যখন ভ্যাটিকান সিটি সেন্ট ব্যাসিলিকা তৈরি হচ্ছিল, তো মাইকেল অ্যাঞ্জেলোকে মানে পোপ বলেছিলেন আর কি বানাতে। তো তখন পোপ বলেছিলেন যে মানে সব থেকে বড় ডোম ভ্যাটিকান সিটিতে বানাতে, কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো বলেছিলেন যে এই প্যান্থিয়ানের চেয়ে বড় ডোম উনি বানাতে পারবেন না। মানে বলেছিলেন যে এর থেকে বড় ডোম আমি আর বানাতে পারবো না, কিন্তু আমি আরও সুন্দর ডোম বানাতে পারি। তো সেই জন্য বলা মানে সেন্ট ব্যাসিলিকার ডোমটা অনেক আর্টিস্টিক ওয়াইজ সুন্দর, অনেক সুন্দর কারুকার্য করা, মাইকেল অ্যাঞ্জেলোর হাতে আঁকা অনেক ছবি আছে ওখানে। কিন্তু সব থেকে বড় ডোম হচ্ছে এই প্যান্থিয়ানের ডোমই। আর এই প্যান্থিয়ামের ডোমের যে ওপরটা পুরো ফাঁকা, যেখান থেকে মানে সূর্যর আলো পুরো এই প্যান্থিয়ানের মধ্যে ঢোকে। আর যখন একদম সূর্য মাথার ওপরে থাকে, তো ওপর থেকে একদম সোজা মানে সূর্যের রশ্মি হচ্ছে একদম এই প্যান্থিয়ানের ফ্লোরে পড়ে আর কি। তো অনেক জায়গায় এরকম গোল 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 করা আছে, তো টাইম অনুযায়ী রশ্মিগুলো ওইভাবে ওইখানগুলো পড়ে আর কি। প্যান্থিয়ানের এই স্ট্রাকচারটা হচ্ছে পাইথাগোরিয়ান স্ট্রাকচার, যেখানে জিওমেট্রি, ফিজিক্স আর মিউজিক লিভ টুগেদার। আর এই যে পুরো ডোমের এই স্ট্রাকচারটা, এইটা লাইটিং মানে সলিস্টিস আর ইকুইনক্সের লাইটিংয়ের ওপর পুরোটা ডিপেন্ড করে। মানে এই যে এই উইডথটা আর এটা কি হ্যাড্রিয়ান এজ না হ্যাগ্রিয়ান এজের, হ্যাড্রিয়ান না হ্যাড্রিয়ানের বিক্রির পরে এই ডোমটা বানানো হয়েছিল। আমরা প্রথমে ভুল জানতাম যে ফ্রি, অ্যাকচুয়ালি আগে ফ্রি ছিল। দেবাঙ্গদা অনেক দিন আগে, অনেক বছর আগে এসছে, তখন ফ্রি ছিল। আর এখন হচ্ছে এটার চার্জেস হয়ে গেছে 5 ইউরো করে পার হেড এখানে চার্জেস। তো এখানে 3টে লাইন পড়ে। একটা এইটা আমরা যে লাইন দিয়ে ঢুকলাম, এইটা হচ্ছে কার্ডে পেমেন্ট করার লাইন। একদম আমার ডান দিকে একটা লাইন আছে, সেইটা হচ্ছে ক্যাশে পেমেন্ট করার লাইন। আর যেটা একদম মাঝখানে একটা লাইন গেছে, এটা হচ্ছে যারা অনলাইনে টিকিট কেটে এসছে সেটার লাইন। আমরা এসে পড়েছি পিয়াজ্জা নাভোমা বলে একটা স্কোয়ারে। এখানে একটা মনুমেন্টাল আর্কিটেকচার আছে, যেমন দেখতে পাচ্ছ। এখানে 4টে নদী আছে, 4টে নদীকে রিপ্রেজেন্ট করে এইখানে চারদিকে এরকম যে জলের ধারা তৈরি করেছেন যে আর্টিস্ট, ওনার আর্টিস্টের নাম হচ্ছে ভিয়ান লরেনজো বার্নিনি। এই 4টে নদী যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হলো, একটা হচ্ছে আমাদের গঙ্গা, মিশরের নীল নদ, ড্যানিউব নদী। যারা আমাদের সাথে আগের ভিডিওগুলো দেখেছে তারা ড্যানিউব নদী জেনে থাকবে। ড্যানিউব নদী আমরা আলাদা আলাদা সিটি থেকে দেখিয়েছি। আর একটা হচ্ছে রিও ডে লা প্লাটা, যেটা আর্জেন্টিনার একটা নদী। এই বিশ্বের 4 প্রান্তে 4টে নদীকে রিপ্রেজেন্ট করে এই আর্কিটেকচারটা তৈরি করা হয়েছে। এইটা আলো জ্বললে হেভি লাগে দেখতে। এইখানে এরকম এই ফ্রেন্ডশিপ ব্যান্ড পরানো, জোর করে করে পরিয়ে দেওয়া, বা এরকম লোকজন খুব বেশি এই স্ক্যাম করে এগুলো।
ফ্রেন্ডসের ব্যান্ডটা পরিয়ে দিয়ে আর কি টাকাটা চাই আর কি। হ্যাঁ, এসে এমনি ফ্রেন্ডলি ওয়েতে হাই হ্যালো করে পরিয়ে দেবে, আবার অনেক সময় চুরিও করে নেয় মোবাইল অনেক কিছু। সামনে দেখতে পাচ্ছ সেন্ট পিটার্স ব্যাসিলিকা। আমরা ভ্যাটিকান কান্ট্রিতে, ভ্যাটিকান সিটি বা কান্ট্রি, তাতে ঢুকতে চলেছি। সামনে এইখানে হচ্ছে বাউন্ডারি ভ্যাটিকান সিটিতে ঢোকার। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আমরা ইতিহাসে পড়েছি এবং ভূগোলেও পড়েছি, ভ্যাটিকান সিটি স্টেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। একটা সিটির মধ্যে একটা কান্ট্রি, এটার একমাত্র উদাহরণ এইটাই, ভ্যাটিকান সিটি স্টেট। রোম সিটির বাউন্ডারির মধ্যেই পড়ে একটা গোটা কান্ট্রি। আরও অনেক পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, মানে এটা প্রথম মুসোলিনি, যিনি হচ্ছেন রোমের প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি পোপকে, ক্যাথলিক ধর্মযাজক পোপকে এই কিছু পলিটিক্যাল প্রবলেমসের জন্য, মানে যেগুলো বিভিন্ন পলিটিক্যাল সাম্রাজ্যবাদ, সেই সব থেকে পোপেরা সবসময় চাইতো যে নিজেদের একটা দেশ থাকতে। সে মুসোলিনি প্রথম সেই সমস্যা সমাধান করেছিলেন পোপকেই একটা ছোট দেশের রাজা বানিয়ে দিয়ে। তো এই ভ্যাটিকান সিটি স্টেটের জনসংখ্যা 806। তো এই ভ্যাটিকান সিটি স্টেটের পোপই হচ্ছে রাজা। আর এইখানের জনসংখ্যা বলতে যারা এই ভ্যাটিকান সিটি স্টেটের সিটিজেন, তারা সকলেই পোপের রিলেটেড। কেউ পোপ এর বডিগার্ড বা পোপের হেল্পার, তারাই সব ভ্যাটিকান সিটি স্টেটের সিটিজেন। তো আমরা এখন আছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশে, একটা শহরের মধ্যে দেশ, মানে ভাবা যায় কেন একটা আজব কাহিনী না মানে। আর এই ভ্যাটিকান সিটির সব কিছু আলাদা, মানে ইভেন যদিও এটা ইটালির মধ্যে, এরা ইটালিয়ান পাসপোর্ট ইউজ করে না, এদের পাসপোর্ট আলাদা, নিজস্ব পোস্ট অফিস তো অবভিয়াসলি আলাদাই, স্ট্যাম্প আলাদা, কারেন্সি আলাদা, সব কিছু আলাদা। যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের হয়, ইভেন নাম্বার প্লেট, মানে এভরিথিং আলাদা। আর এই কান্ট্রির মধ্যে বা এই ভ্যাটিকান সিটির যে একটা, মানে আমরা তো এখন ভেতরে ঢুকছে, দেখতেই পাবে একটা বিশাল বড় দেওয়াল আছে, তার মধ্যে মানে ঢোকা যায় না, অ্যালাউ নয় আর কি। একমাত্র ভ্যাটিকান সিটিতে যারা কাজ করে বা পোপ, আর যদি তুমি কোনো দেশের প্রেসিডেন্ট হও, তবেই তুমি এই ভ্যাটিকান সিটির মধ্যে ঢোকা যাবে। আর আমরা ঢুকতে পারবো যেই জায়গাগুলোয় টিকিট কেটে অ্যালাউ আছে পাবলিকদের জন্য, একমাত্র সেই জায়গাগুলোই। বাকি কিছু জায়গা নট অ্যালাউড, অনলি ফর এখানকার লোক আর হচ্ছে প্রেসিডেন্ট যদি হয় অন্য কোনো কান্ট্রি, তবেই অ্যালাউ, সেই মানে ওই সংরক্ষিত জায়গাগুলোর মধ্যে আর কি। তো মানে দারুণ, মানে আমার রোমটা এত সুন্দর লাগছে, মানে এক একটা আর্কিটেকচার এত সুন্দর। আর ভ্যাটিকান সিটি তো মানে দূর থেকে দেখেই মনে হচ্ছে মানে ওয়াও। ঘোড়ায় করে পেট্রোলিং হচ্ছে এখানকার ড্রেসগুলো দেখো, যারা সিকিউরিটি তাদের ড্রেসগুলো দেখো, সুন্দর না?
আমরা ভ্যাটিকান সিটির দেওয়ালের বাইরে দিয়ে যাচ্ছি এখন। দেওয়ালের ওপারে ভ্যাটিকান সিটি, বাইরে এদিকে পুরোটাই রোম। তো সিটিতে যেরকম তোমাদের টিনা বলছিল, শুধুমাত্র কিছু মানুষই অ্যালাউড থাকে, যেমন প্রেসিডেন্ট বা এখানকার সিটিজেনরা, আর আমরা পাবলিক প্লেসগুলোতে ঢুকতে পারি। তার জন্য মানে টিকিট কেটেই ঢুকতে হবে, মানে এমনিও ঢুকতে পারবে না, মানে ফ্রি এন্ট্রি নেই। টিকিট কেটে উইথ গাইড, একমাত্র তুমি গাইডের সাথেই ভ্যাটিকান সিটির এই দেয়াল পার করতে পারবে। ও গিয়ে একটা জায়গায় ছেড়ে দেয়, দিয়ে তারপর নিজেরা যে যে রুট বলা থাকে সেই জায়গাগুলো ঘুরতে পারবে। বাট এন্ট্রির জন্য উইদাউট গাইড পারমিশন নেই। আমরা টিকিট যখন কেটেছিলাম অনলাইনেই কেটেছিলাম। বিভিন্ন রকমের কম্বিনেশনের টিকিট আছে, কোন কোন এরিয়া কভার করতে চাও সেটা অনলাইনে দেখলেই বুঝতে পারবে। আমি নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো যে কোথা থেকে টিকিট কাটা যেতে পারে। আর আমাদের মধ্যে 100 ইউরোস না 150 ইউরোসের টিকিটটা কেটেছিলাম যতদূর মনে পড়ে। তো সেইখান দিয়ে আমরা যেগুলো কভার করতে পারছি সেগুলো তো তোমাদের দেখাবোই আজকে। অনলাইনে টিকিট কেটে নেওয়াটা সবসময় রিকমেন্ডেড, কারণ নাহলে এই লম্বা লাইনে তোমাদের দাঁড়াতে হতে পারে রোডের মধ্যে। আমাদের অনলাইন টিকিটটা দেখালে এখানে কিছু একটা টিকিট দিচ্ছে, যেটা 11 AM এন্ট্রি। তো এরাই একজন গাইড দিয়ে একটা গ্রুপ অফ পিপলকে যারা অনলাইনে টিকিট কেটেছে সবাইকে নিয়ে ভ্যাটিকানে এন্ট্রি করাবে। আমরা ভেবেছি গিয়ে সোজা গিয়ে ডান দিকে। এখানে কত বাংলাদেশি, আমি আর কোথাও এমনি দাঁড়িয়ে গল্প করছি, সবাই চারপাশ থেকে এসে, দোকানদার, তারপরে যারা ট্যুর গাইড, সব দেখছি বাংলাদেশি। সব এসে বলছে বাঙালি বাঙালি, কলকাতা বাঙালি। গাইডের পেছন পেছনেই যেতে হবে। ভ্যাটিকান স্টেটের সিকিউরিটি চেক, এখানে ব্যাগ ট্যাগ সব চেক করেই তারপরে আমাদের এন্ট্রি হলো। আমাদের এরপরে বমগুলো ধরতেও পারলো না, আমরা যে বম নিয়ে এসেছি। আর এই যে তোমাদের যে গাইডের কথা বলছিল, গাইডের ট্যুর হলে এরকম একজন গাইড থাকবেন যারা মানে গ্রুপে তোমাদের নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ভ্যাটিকানের ঢোকার টিকিট। এই পুরোটাই হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম। এই ভ্যাটিকান মিউজিয়ামে এখন ঢুকছি। ভ্যাটিকান মিউজিয়াম অনেক শতাব্দী পুরনো, কিন্তু এখানে পোপেদের সমস্ত কালেকশন রাখা আছে এই এই মিউজিয়ামে। প্রায় 70,000 কালেকশানস আছে, তার মধ্যে 20,000 কালেকশানস ডিসপ্লেতে আছে, পাবলিকদের জন্য অ্যাভেলেবেল। লেটস এন্টার। এখানে সত্যি কিন্তু দুর্গাপূজার মতো ভিড় একদম, মানে পুরো সেই লাইন ধরে আমরা যেরকম, সরে যান একটুখানি, আপনি সরে গিয়ে কথা বলুন, আমি ঠাকুর দেখতে পাচ্ছি না। একদম যেমন লাইন ধরে সব লোকজন ঠেলাঠেলি করে যায়, পুরো ওই রকম অবস্থা এখন, এত ভিড় এখানের মধ্যে। আর সেরকম গরমটাও আমরা ফিল করছি পুরো। বাচ্চাগুলো দেখো এখান থেকে কয়েনগুলো তোলার চেষ্টা করছে না কি করছে। আর একটা রুল বলে দিই, এই ভ্যাটিকান সিটি যেহেতু একটা হোলি প্লেস খ্রিস্টানদের, এটা হচ্ছে ওদের মেন জায়গা, যেমন মক্কা মদিনা, সেরকম ভ্যাটিকান সিটি হচ্ছে খ্রিস্টানদের মেন জায়গা আর কি। তো সেই জন্য হোলি প্লেসের জন্য এখানে হচ্ছে কোনো মানে
শর্ট ড্রেস পরা যাবে না, যে মানে কাঁধ ঢাকা থাকতে হবে আর হাঁটুর নিচ অবধি হতে হবে, মানে যেই জামা পরে তবেই এন্ট্রি হবে আর কি এখানে। ঘুরতে ঘুরতে যদি টায়ার্ড হয়ে যাও তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা একটা ভ্যাটিকান সিটি স্টেটের মধ্যেই একটা রেস্টুরেন্টে এসে ঢুকেছি। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার ঢুকতে চলেছি সিস্টিন চ্যাপেল। সিস্টিন চ্যাপেল হলো খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপের বাড়ি। তার একটা নিশ্চয়ই এরিয়া পাবলিকদের জন্য মানে ভিজিবল করে। তো এইটা হচ্ছে সিস্টিন চ্যাপেল, আমরা ঢুকতে যাচ্ছি। এর মধ্যে অসংখ্য ব্যাপার আছে, এর মধ্যে মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা ছবি আছে, অনেক কিছু আছে। দেখি আমরা ভেতরে গিয়ে কী ডিসকভার করতে পারি। এইখানে কিন্তু ছবিগুলোতে আর্টিস্টদের নাম লেখা আছে, যেমন এইটা ড্যানিয়েল ভাসানা, এরকম ডিফারেন্ট। এগুলো পুরনো ইউরোপিয়ান ম্যাপ, যেগুলো অনেক পুরনো দিনের জিসাস ক্রাইস্টের আমলের যেরকম বিভিন্ন এম্পায়ার ছিল সেই সব এম্পায়ারের ডেসক্রিপশন ম্যাপ লেখা আছে। এটা যেমন হ্যাড্রিয়াটিক সি, হ্যাড্রিয়ান এম্পায়ার। New love is so beautiful. Time is what makes it ugly. But time after time and through every turn in this life, I get 19 to 21st century রাখাটা। এই জায়গাটাই হচ্ছে এই পাবলিকদের জন্য অ্যালাউ নয় আর কি, যেটা পুরো এদের সিকিউরড এরিয়া, ওই জন্য কোনো রকম কোনো লোক নেই এখানে। কিন্তু কিছু গাড়ি আছে, বোধহয় এটাও এখানকারই সিটিজেনদের গাড়ি। আর বলে যে এই মানে কান্ট্রিটা এতটাই ছোট কান্ট্রি যেটা 40 মিনিটে পুরো ঘুরে কভার করে নিতে পারবে। আমরা হেঁটেই ঘুরে আসতে ধীরে সুস্থে বসে খেয়ে দিয়ে ঘুরছি বলে আমাদের এত টাইম লাগছে, বাট অ্যাকচুয়ালি এই ভ্যাটিকান সিটি পুরো 40 মিনিটে কভার করা যায়। and we fall, but we don't. আমরা এখন এক্স্যাক্টলি সিস্টিন চ্যাপেলের মধ্যে আছি। পোপের যে ঘর সেটা অন্য জায়গায়, কিন্তু এই যে পুরো দেওয়ালটা সেইটা হচ্ছে পুরো মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা। এটাই মানে দেখার জন্য এতক্ষণ ধরে এত ঘুরে ঘুরে কষ্ট করে করে আসা, মানে অপূর্ব, মানে কি যে মানে এত সুন্দর আঁকা, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, না চোখে দেখলে। পুরো ঘর জুড়ে, দেওয়াল জুড়ে থাম, মানে এভরিথিং, মানে একদম কোনো একটা কোনাও ছাড়া নেই এই আঁকাটা আর কি। এত সুন্দর এটা। সিস্টিন চ্যাপেল থেকে বেরিয়ে আমরা সেন্ট ব্যাসিলিকা চার্চে ঢোকার চেষ্টা করছি। তো ভেতর থেকে কুপোলা দিয়ে একটা রাস্তা আছে, কুপোলা বলে একটা জায়গা আছে, ডোম। তো সেটাতে ডোমের একদম ওপর অবধি উঠতে হয়। ডোমের ওপর থেকে পুরো রোমের ভিউ পাওয়া যায়। হ্যাঁ, সেটা একটা অসাধারণ ভিউ, কিন্তু তার জন্য বিশাল লাইন পড়ে। সামনে অলরেডি লাইনের মুখে পড়ে গেছি, কিন্তু এই ভিউটা যদি পেতে পারি তাহলে একটা বিশাল জিনিস নিয়ে ফিরবো। 300টা সিঁড়ি হেঁটে উঠতে হবে। 500টা সিঁড়ি। যদি তুই এতে না উঠিস, যদি পুরো হেঁটে উঠিস তাহলে 500 সিঁড়ি, আর যদি তুই এলিভেটরে উঠিস তাহলে 200 সিঁড়ি, তো 300 সিঁড়ি স্কিপ হবে। আর যদি তুই এলিভেটরের টিকিট কাটিস তাহলে 10 ইউরো, আর নইলে নর্মাল এন্ট্রান্স হচ্ছে 8 ইউরো। তো আমরা 10 ইউরো কেটেই যাবো, কারণ আজকে অনেক হাঁটার আছে। দেখো এখানে ওয়ার্নিং দেওয়া আছে, যদি কোনো হার্ট বা কিছুর কন্ডিশন থাকে, হেলথ কন্ডিশন, তাহলে বারণ করছে যে এতগুলো সিঁড়ি চড়তে। এই যে আমাদের 4টি 10 ইউরো করে টিকিট। এত দূর আমাদের লিফটে টিকিট ছিল কিছুটা 200 স্টেপস মতো কম, আর সামনে আমাদের ডোমটা। এইটুকু রাস্তা আমাদের নিজেই উঠতে হবে, 320 স্টেপস। করে প্রচুরে
এইরকম বেঁকানো রাস্তা ছিল, অনেকটা জয় করে এসছেন এনারা। আবার সামনে একটু বেঁকানো রাস্তা আছে, ওইটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, ডোমটা বাঁকা বাঁকা দেখতে লাগছে সবাইকে। হ্যাঁ, যেহেতু ডোমটার ওপর দিকটা বেঁকা, তো সেহেতু আমাদের এখন বেঁকে বেঁকে ঢুকতে হচ্ছে। ওই সায়েন্স সিটি গুলোতে হয় না ভেতরে মিরারগুলো? হ্যাঁ, তো একটা আজব ফিলিং আছে। এইখানে হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ফেজ, এখানে দড়ি ধরে উঠতে হয় এখানটায়। হ্যাঁ, আচ্ছা সাবধানে। হ্যাঁ মাগো, do you have done it? ওই একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, এইটা বোঝা যাচ্ছে তার একদম উপযুক্ত প্রমাণ। দেখো তো বিউটিফুল রুম। পুরো ভাটিকান সিটিকে দেখ এখান থেকে, কি পুরো রাউন্ড একদম। তোমাদের একটু দেখিয়ে দিই, এই জায়গাটা দিয়ে আমরা সকালে এন্ট্রি নিয়েছি ভ্যাটিকান সিটি স্টেটে। আর এই দূরে রোমের অনেকগুলো স্ট্রাকচার আমরা আবিষ্কার করতে পারছি। এই জায়গাটাতে কলোসিয়াম আছে, যেখানে আমরা কালকে গেছিলাম। সেন্ট পিটার্স ব্যাসিলিকা চার্চ, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চার্চ। এখানকার পোপ হচ্ছে সারা পৃথিবীর খ্রিস্ট ধর্মের জন্য যত সমস্ত নিয়মকানুন হয় সব এখান থেকেই ডিসাইডেড হয়। আর ইসলাম ধর্মে যেমন মক্কা মদিনা, সেরকম এখানকার চার্চ, বা বৌদ্ধ ধর্মে দালাই লামা যা বলে থাকেন, যেরকম পুরো বৌদ্ধ ধর্মে ফলোড হয়, সেরকম এখানকার পোপ যা বলে থাকেন সেটা পুরো পৃথিবীর যত খ্রিস্ট ধর্মের লোক আছেন সবাই ফলো করেন। আর এত বড় চার্চ, এটা কত বড় সেটা বোঝানোর জন্য দুটো ফুটবল গ্রাউন্ড জোড়া লাগালে যতটা হয় ততটা এরিয়া নিয়ে এই চার্চ। কত সময় লেগেছিল এটা তৈরি করতে? এটা 1506-এ তৈরি শুরু হয়েছিল, তারপর 1626-এ শেষ হয়। মানে 120 বছর ধরে এই চার্চ তৈরি হচ্ছিল। আর মানে বলে যে এই যে ওপরের যে কাজগুলো, মানে মেইন যে ডোমটা আমরা গেছিলাম সেটা তো পুরো মাইকেল অ্যাঞ্জেলোর ড্র করা, সেটা আছেই। প্লাস ওইটা ছাড়াও আশেপাশে যে কারুকার্যগুলো করা, সেইগুলো প্রত্যেকটা বলে যে এই কাজগুলো সব গোল্ড প্লেটেড আর কি। মানে কতটা কস্টলি সেটা মানে বিয়ন্ড ইমাজিনেশন আর কি। একটা মজার কাহিনী বলি, এইখানে যদি দেখো, এইখানে এই একটা গ্লোবের ওপরে পা দিয়ে একটা স্ট্যাচু করা আছে। তো আর গ্লোবটা যদি ভালো করে খেয়াল করা হয়, এটা হচ্ছে ইংল্যান্ডের ম্যাপ। তো মানে যেই জায়গাটার ম্যাপটা ওরা চুজ করেছে আর কি, তো এটা ইংল্যান্ডের ম্যাপ। কেন এটা এরমভাবে বানিয়েছে, মানে অ্যাকচুয়ালি ইংল্যান্ডকে ধিক্কার জানানোর জন্য বানানো হয়েছিল এটা। মানে যখন এটা বানানো হয় এই চার্চটা, তো তখন সেই সময় যিনি রাজা ছিলেন ইংল্যান্ডের, হেনরি দ্য 8 বোধহয়, তো তিনি মানে হচ্ছে অনেক বিয়ে করতে চেয়েছিলেন আর কি। আর এখানকার যখন পোপ ছিলেন, বা মানে ক্যাথলিকদের অ্যাকচুয়ালি মানে রুল ছিল যে একটার বেশি বিয়ে করা যাবে না। তো হচ্ছে তখন ওই হেনরি দ্য 8 পোপকে সে মানে ওনার কাছে অনুমতি চান যে হচ্ছে আমি আর একটা বিয়ে করতে চাই। মেনলি হচ্ছে উনি ছেলে চাইছিলেন আর কি, যাতে বংশবৃদ্ধি করা যায়। ওনার ছেলে হচ্ছিল না প্রথম বিয়ের থেকে। তো উনি যখন সেকেন্ড ম্যারেজ করতে চান, পোপের থেকে অনুমতি নিতে এসেছিলেন, আর পোপ তো অবভিয়াসলি অনুমতি দেননি। তো সেই রাগে ওনার মানে ওই হেনরি দ্য 8 উনি হচ্ছেন একটা চার্চ বানিয়েছিল ইংল্যান্ডে, যেটা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড বলা হয়, যেটা এখনও অবধি মানে যে ইংল্যান্ডের রাজা রানী ওরা হচ্ছে ওনার ওই চার্চটার আর কি। তো সেই চার্চ বানিয়ে উনি একটা অন্য আর একটা ওই আর কি মানে ক্রিশ্চিয়ানিটিরই বাট আর একটা ভার্সন শুরু করার চেষ্টা করেছিলেন আর কি। তো সেই রাগে সেই সময় মানে পোপ আর কি ওই রাগেই আর কি এটা বানানো হয়েছিল, যাতে মানে ওদেরকে হেয় করার জন্য। তোমাদের একবার সন্ধ্যের ভ্যাটিকান সিটি দেখিয়ে দিই। দেখো আমার পেছনে এতটাই সুন্দর হয়ে ওঠে। ওই ওপরটায় উঠে আমরা দেখছিলাম সিটির ভিউ, এখন নেমে এসে নিচ থেকে আর একবার অসাধারণ পরিবেশ এখানে। মানে আসলে তো আমাদের যেতেই ইচ্ছা করছে না, তবু যেতে হবে।
আর চারপাশের অ্যাম্বিয়েন্স দেখো, কত লোকজন, সবাই বসে আছে। সারাদিন আজকে ঘুরে ঘুরে এই রাতে কলোজিয়ামের মানে রাতের কলোজিয়াম দেখতে এসেছিলাম আমরা। তো এইবার আজকের মোটামুটি দিন শেষ, পুরো একদম মানে ড্যাম ক্লান্ত। সেই সকাল 6টার থেকে ঘুরছি, এখন বাজে 10:30, পুরো হাঁটা। তো চলো আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। কালকেও আবার হচ্ছে মানে রোমেরই একটা ইটালিরই আর একটা জায়গায় যাব, রোম নয়। তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ ইটালির ব্লগের সাথে। টিল দেন কিপ সেটিং ফায়ার।